শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ, তীব্র যানজট, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ, ক্ষতিগ্রস্ত এলাকায় অনুপস্থিতদের ফের পরীক্ষার ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। ব্যর্থ হলেও সম্ভাবনা যাচাই করে স্টার্টআপে ফের অর্থায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা, তরুণদের সাথে মতবিনিময়। শেখ হাসিনার ফেরার ইস্যু নিয়ে চাপে নেই সরকার, বললেন তথ্য উপদেষ্টা। সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চায় দেশবাসী, ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন, ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে। দল ও বাইরে সাইবার বুলিং এর শিকার জুলাইয়ের নারীরা, বললেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সময়ে নাজুক আইন শৃঙ্খলা এখনো চলমান। নারায়ণগঞ্জ বগুড়ায় জুলাই পদযাত্রা। বন্যার পানি নামতে শুরু করায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। বিপদসীমার নিচে অধিকাংশ নদ নদীর পানি। ত্রাণ ও পুনর্বাসনে তৎপর বিভিন্ন দপ্তরগুলো। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি উজ্জ্বল হাফিজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে 1 ঘন্টা অবরোধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। পরে ঢাকা বোর্ডের সামনে যায় শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আন্তজ রহমান দিব্য। গেল কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, উজানি ঢল, জলাবদ্ধতায় রাজধানী সহ ডুবে গেছে দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও পরীক্ষা কেন্দ্র। তবে ভোগান্তির মধ্যেও চলছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কোমর সমান পানি ডিঙিয়ে নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করেছে পরীক্ষার্থীরা। 13 জুলাই ছিল পদার্থবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান পরীক্ষা, আর এদিন 19,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দুর্ভোগ রূপ নিয়েছে ক্ষোভে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টি হয়েছে, আমরা সব অনেক ভোগান্তিতে পরীক্ষার হলে গিয়েছি, আমাদের সহপাঠীরা গলা পর্যন্ত ভিজে গেছে। আমাদের মূল দাবি একটাই, এবং সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং সেটা আমাদের দাবি না, পুরো বাংলাদেশের যে দাবি আমরা সেইটি উপস্থাপন করছি। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখান থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করেন তারা। পরে ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে অবস্থান নেন তারা। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা প্রতিনিধি বাছাই করলে তাদেরকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় আন্দোলনে কেউ যেন উস্কানি দিতে না পারে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি। তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে অন্যদিকে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীর এখানে প্রোগ্রাম রয়েছে, এদের নিরাপত্তা জনিত কারণে তারা আমাদেরকে বুঝিয়েছি, তাদেরকে আমাদের ডিসি মহোদয়, আমাদের অন্যান্য যারা সিনিয়র অফিসার সবাই এসেছে, অনেক ফোর্সও রয়েছে, আমরা তাদেরকে বুঝিয়েছি নিরাপত্তার বিষয়টা। এদিকে একই দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করে তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন।
চট্টগ্রামে শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ হয়। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। যদিও চট্টগ্রামের সব জেলায় 16 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদেরকে বলেছিল যে একই সাথে একই প্রশ্নে পরীক্ষা হবে, সেখানে কি জন্য আমাদেরকে শুধুমাত্র একা 4টা পরীক্ষা আমাদের একা লাস্টে হবে। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন না করে শুধু পরীক্ষা নিয়ে পড়ে যাচ্ছে, শুধু আছে নকল। পরীক্ষাতে চুরি করতে হচ্ছে, অনেকজনের চুরিটা করতে হচ্ছে কেন? আমাদের কলেজে পড়ালেখা করে ভাই, কলেজের মধ্যে ক্লাস হয় না। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ সময় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। সারা দেশে বন্যা, জলাবদ্ধতা, এত কষ্টের মধ্যেও ঢাকা যেখানে অর্ধেক ডুবে গেছে, কুমিল্লায় পরীক্ষার্থীরা হাঁটু কমর পর্যন্ত পানি নিয়ে তারা পরীক্ষা দিতেছে। কোশ্চেন আসে 8টা, তার মধ্যে যদি 2টা কোশ্চেন ভুল থাকে তাহলে কয়টা কোশ্চেন থাকে? 6টার মধ্যে কোশ্চেন করার মতো একটা কোশ্চেনও নাই। 30 বছর পর এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আত্মজ রহমান দিব্য, এখন, ঢাকা। প্রতিবেদনে দেখছিলাম বিক্ষোভের কথা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, এবং সকাল থেকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও বিক্ষোভ হয়েছে। আর এই মুহূর্তে উত্তরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, ফলে ঢাকা বিমানবন্দর, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবশ্যই এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, অফিস ছুটির এই সময় আপনার পেছনে আমরা দেখছি প্রচুর পদচারী কিন্তু বাড়ি ফিরছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই, এবং তার পাশাপাশি জানাবেন শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি বা কোনো শিক্ষার্থীর সাথে আন্দোলনকারী আপনার কথা হয়েছে কিনা। স্বর্ণা, শিক্ষার্থীদের আন্দোলন চলছে উত্তরার আরও ভেতরে। আমরা মৌচাক থেকে রওনা দিয়েছি দুপুরে এবং এখন পর্যন্ত বিমানবন্দরে আটকে আছে, এবং আমাদের মতো এরকম হাজার হাজার যানবাহন আসলে এখন পর্যন্ত তাদের গন্তব্যে এমনকি উত্তরার কাছেও পৌঁছাতে পারেনি। আমরা এই মুহূর্তে ঠিক বিমানবন্দরের সামনে আছি এবং আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ তাদের গন্তব্যে পৌঁছে, এবং যারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, আমরা দেখেছি বেশ কিছু অ্যাম্বুলেন্স ভেতরে রোগী নিয়ে আসলে হসপিটালে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে তারা এই রাস্তায় অপেক্ষা করছেন এবং ভেতরে রোগীকে কাতরাতে দেখেছি। এছাড়া আরও অনেকে অসুস্থ রয়েছেন, এবং আপনি জানেন বিমানবন্দর এলাকায় যারা দেশের বাইরে যান তাদের একটা ভিড় থাকে, এবং এই ধরনের মানুষগুলো চরম ভোগান্তিতে পড়েছে। আমরা দেখেছি বড় বড় লাগেজ দিয়ে অনেকে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন, তাদের ফ্লাইট মিস হয়ে যেতে পারে এরকম আশঙ্কায়। এবং আমাদের সাথে অনেকে কথা বলে জানিয়েছেন যে অনেকে গুলশান থেকে, অনেকে মহাখালী থেকে, এমনকি অনেকে মৌচাক থেকে পর্যন্ত এখান পর্যন্ত হেঁটে এসেছেন। বিশেষ করে যাদের সাথে নারী এবং শিশুরা রয়েছেন, অথবা যাদের সাথে ব্যাগ রয়েছে, অনেকের কাছেই ছোট বড় বা ভারী ব্যাগ রয়েছে, এগুলো নিয়ে আসলে আসা যে প্রচণ্ড কষ্টকর। বিশেষ করে আজকে কয়েকদিন বৃষ্টির পরে গরম পড়ছে, আবহাওয়া গরম, এইরকম একটা পরিস্থিতিতে মানুষ ঘর্মাক্ত ক্লান্ত পরিস্থিতি নিয়ে তারা আসলে আসছেন, এবং তাদের মধ্যে প্রচণ্ড বিরক্তি, ক্লান্তির ছাপ। তারা বলছেন যে আসলে যে কোনো আন্দোলন হলে রাস্তা ঘেরাও করা এবং এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির আসলে তারা অবসাদ চান। এবং তারা বলছেন যে এই ধরনের আন্দোলন হঠাৎ করে হওয়ার ফলে তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এবং দুপুরের পর থেকে হঠাৎ করে একেবারে যেটা সহজে বলা যায় গ্রিড লক, একেবারে এতটাই বেশি লক হয়ে গেছে যে এখান থেকে না সামনে আগানো যাচ্ছে না পেছনে আগানো যাচ্ছে। এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের পাশে যে গাড়িগুলো রয়েছে, এটা দীর্ঘক্ষণ ধরে আসলে এখানে একই জায়গায় অবস্থান করছে, এবং সাধারণ মানুষ বিরক্ত হয়ে অবশেষে হাঁটা শুরু করেছে। এবং এই সময়টা সাধারণত মানুষ আজকে অফিস শেষে বাসায় যাবে, কিন্তু বাসায় যাওয়ার যে যানবাহন যারা মাইলের পর মাইল হেঁটে যাচ্ছেন, এবং হেঁটে যাওয়ার ফলে তাদের যেই অবর্ণনীয় কষ্ট, সেই কষ্ট আসলে দেখার বা বলার কেউ নেই। তাদের এই অসহায়ত্বই আসলে বারবার প্রকাশ করছেন, তারা তাদের বিরক্তি প্রকাশ করছেন, তাদের মানে বারবার তারা এই অভিযোগটাই করছেন যে আসলে তাদের এই অবস্থাটা দেখার যেন কেউ নাই। এবং আপনি নিশ্চয় জানেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় যেই আন্দোলন চলছে এবং তারই প্রভাব পড়েছে, এবং এই আন্দোলন উত্তরার আন্দোলন এখনও চলছে এবং তারই প্রভাব পড়েছে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এবং কখন নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে আসলে কেউই বলতে পারছে না। স্বর্ণা, সহকর্মী আফজাল আমাদের সাথে যুক্ত ছিলেন উজ্জ্বল এবং জানাচ্ছিলেন ভোগান্তির কথা।
এদিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতেই এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মন্ত্রী আরও জানান, কুমিল্লা মহাবিদ্যালয় কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। বন্যা কবলিত এলাকাগুলোতে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এদিকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এদিকে সবার সাথে সমন্বয় করে চলমান পরীক্ষা কার্যক্রম পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও পরিবেশ ধ্বংসের কারণেই দেশের মানুষের দুর্ভোগ বেড়েছে। শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। উদ্যোক্তারা প্রথমবার ব্যর্থ হলে সম্ভাবনা যাচাই করে স্টার্টআপে ফের অর্থায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মত বিনিময়ে সরকার প্রধান আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তরুণ উদ্যোক্তাদের এআই হ্যাকাথন আয়োজনে সহায়তা করবে সরকার। স্টার্টআপের 500 কোটি টাকার তহবিল থেকে উদ্যোক্তাদের 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে জিনাত জান কবিরের প্রতিবেদনে। প্যাশনেটলি কাজ করছে, চর্চাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে। তারুণ্যের সমাবেশ, যারা প্রযুক্তি নির্ভর কাজের জায়গা তৈরি করতে চান, সেই তরুণরা জড়ো হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগামীর বাংলাদেশ প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী স্বয়ং আগামীর ভরসা রাখলেন তরুণদের ওপর। দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে। কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের চোখে চোখ রেখে বলেন, ব্যবসার পাশাপাশি রাজনীতি করতে এসে শারীরিক ও মানসিক পীড়নের শিকার হতে হয়েছে। এখনো যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তার শক্তি যোগাচ্ছে তরুণরা। আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। দেশের প্রযুক্তি বিপ্লবে সরকার তরুণদের পাশে আছে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আমরা চাইছি যে আপনাদের মতন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তারা তাদের আসুক আস্তে আস্তে। আমরাও আপনাদের কাছে রিচ করতে চাইছি
একটু আমাদের সময় লাগবে, আমাদের, কিন্তু আমরা যদি সকলে মিলে সিনসিয়ারলি কাজ করি নিশ্চয়ই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো, এটা আমি মনে করি। অনুষ্ঠানে তরুণদের জানানো হয় আইসিটি উদ্যোক্তাদের সেবার উপর 15% ভ্যাট মওকুফ করেছে সরকার। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত। জিনাত জান কবির, এখন ঢাকা। তাকে আমরা সহায়তার চেষ্টা করি। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার কোনো চাপে নেই, বরং দেশে ফিরতে চাইলে সাহায্য করবে সরকার। নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরও বলেন, শেখ হাসিনা চাইলে আইসিটিতে বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী নিয়ে আসতে পারেন, তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলেও মনে করেন জাহিদুর রহমান। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। ঠিক 2 বছর আগে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হয় মৃত্যুদণ্ড। দীর্ঘ নিরাপত্তা ভেঙে হঠাৎ বার্তা সংস্থা রয়টার্সকে সদল বলে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি। তবে তার এই ফেরা নিয়ে কোনো ধরনের চাপে নেই সরকার। এটা ফ্যাক্ট, আমি চেক করে দেখলাম সবাই ঠিক। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই দেশে আছে বলে আমি শুধু আমার কথা বলছি না, আমি ইভেন যারা আওয়ামী লীগের প্রতিও কিছু সিম্প্যাথাইজার, আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তো এইটাই আর কি, সুতরাং এটাকে আমি কোনো চাপ বা কোনো প্রবলেমের কিছু বলে মনে করি না। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি চাইলে বিশ্বের নামকরা আইনজীবী নিয়ে আসতে পারেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে সংশোধন কমিটির বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে কোনো কিছু পরিবর্তন করা যায়। সংশোধনী কমিটিতে এসে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনারা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তুলে ধরেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। দুর্যোগ ত্রাণ মন্ত্রী জানান, 7 জেলার ক্ষতিগ্রস্ত 6 লাখ মানুষের জন্য 1,75,00,000 টাকা এবং 3,255 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দুর্গত এলাকায় পর্যাপ্ত পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ করা হয়েছে। আর কৃষিমন্ত্রী বলেন, প্রয়োজনে সরকারি জমিতে বীজতলা করে কৃষকদের সহযোগিতা করা হবে। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানিতে দেশের 7 জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 3 লাখ পরিবার। বন্যা শেষে পানি যতই কমছে, দৃশ্যমান হচ্ছে ক্ষতিচিত্র। তবে এবার সরকারের সামনে চ্যালেঞ্জ ক্ষয়ক্ষতি মোকাবেলা ও পুনর্বাসন। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সরব মন্ত্রিপরিষদের সদস্যরা। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বললেন, সরকারি বরাদ্দ ও রাস্তা সংস্কারের কথা। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। কৃষিখাতে ক্ষতি দূরীকরণে নিজেদের প্রস্তুতির কথা জানালেন কৃষিমন্ত্রী। বন্যায় আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। মন্ত্রী আশ্বাস দিলেন, প্রয়োজনে সরকারি জায়গায় পরিচর্যা করে বিতরণ করা হবে বীজ। বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের প্রতিটা ব্লকে আমাদের একজন করে অফিসার আছে। আমাদের কাছে প্রতিটা মুহূর্তে আপডেট আসতেছে, কোথায় কি অবস্থা আছে, আমাদের কি করণীয়, কবে করতে হবে। আমাদের অফিস
এই পারপাসে আমাদের আলাদা একটা বুথ খোলা আছে যেন ইনফরমেশনগুলি রেগুলার আমরা পেতে পারি। উত্তরণকালীন সময়ে স্বাস্থ্য খাত, শিশু ও প্রসূতি সেবায় তৎপর সরকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রাম বিভাগে বন্যার সময় সাপে কেটেছে 95 জনকে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বললেন, পর্যাপ্ত সাপে কাটা ভেনম সরবরাহের কথা। গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে, যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা মাধ্যমে স্পিড বোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমরা ব্যবস্থা রাখতেছি। এই পর্যন্ত আমরা খারাপ সংবাদ এই খাতে আমরা আল্লাহর রহমতে পাইনি। আমরা 1000 বায়াল আমরা অ্যান্টি স্নেক ভেনম আমরা মাঠ পর্যায়ে 21,000 অ্যান্টি স্নেক ভেনম আমরা দিয়ে রেখেছি। এদিকে নদ নদীর পানি কমতে শুরু করায় খুব দ্রুত অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আশা হচ্ছে এটাই যে বিশেষ করে বৃষ্টি কমে যাওয়ার কারণে সেখানে প্রতিনিয়ত সেখানে বৃষ্টি নদীর পানি নেমে যাচ্ছে এবং আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদ সীমার উপরে যে অপবাদ হচ্ছে সেটাও ইনশাআল্লাহ নেমে যাবে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। লালমনিরহাটের তিস্তা, সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ বেশিরভাগ নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচে। নতুন করে আর বৃষ্টি না হলে পানি আরও কমতে থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজানের ঢল ও বৃষ্টিতে বেড়েছে কয়েকটি নদ নদীর পানি, তবে তলিয়েছে কিছু জনপদ। এছাড়া ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী কয়েকটি এলাকায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে ফেনীর মুহুরী নদীর পানি গতকাল হঠাৎ করে বৃদ্ধি পেল সকাল থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। তবে পানি কমলেও তলিয়েছে ফুলগাজী উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল। নদীর পার উপচিয়ে লোকালয়ে ঢুকছে পানি। উপজেলার দক্ষিণ দৌলতপুর, বসন্তপুর ও মণিপুর এলাকার কিছু বাড়ি ঘরে ও কৃষিজমিতে পানি ওঠে। এতে পানিবন্দী রয়েছে প্রায় শতাধিক পরিবার। গরু, ছাগল, হাঁস, মোরগ নিয়ে বহুত কষ্ট করতেছি। অনেক বৃষ্টি পানির কারণে মরি নদীর আমাদের স্কুলের বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। স্কুলে ঠিক মতো পাঠাতে পারছি না। এখানে বৃষ্টি হলে পানি আমরা রান্না বান্না অনেক কষ্ট আছি। নিজেরা রাস্তা বান্ধায় রান্না হলো প্রবাসে আছে এগুলো টেঙা উঠাই, তারপর রাস্তা ভাঙি গেলে বান্ধি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নড়বড়ে অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আজকের মধ্যেই উন্নতি হবে পরিস্থিতির। নিচু বাড়ি ঘর ছিল কয়টা, ওইটা আমরা এদেরকে অন্যত্র আমরা পাঠিয়ে দিয়েছি এবং এদের জন্য আমাদের যে খাবারের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আমরা করতেছি, খাবার পাঠিয়ে দিব। আর এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে শেরপুরের মৃগী নদীর পানি। তীব্র স্রোতে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা ও ফসলি জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন শেরপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। মিরকি নদীর কাছে বাড়ি, আমাদের বাড়ি ঘর সব ভাঙ্গে গেছে। আমাদের একটাই ঘর, আমরা দিন আনি দিন পানির সাথে যুদ্ধ করে আমাদের জীবন যাপন করি, কিন্তু অনিয়ম বৃষ্টির কারণে আমাদের আমন ধানের বীজ গুলা সব কিছু তলাই গেছে। অন্যদিকে বৃষ্টি ও উজানের ঢলে রাতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইলেও সকাল হতেই তা কমতে শুরু করে। বেলা 12টায় তিস্তা নদীর পানি নেমে আসে বিপদসীমার নিচে। আমাদের এখানে বর্তমানে তেমন কোনো বন্যা পরিস্থিতি নেই। এটা তিস্তা নদীর একটা স্বাভাবিক প্রক্রিয়া। উজানে বৃষ্টি হলেই তিস্তা নদীর পানি উজান থেকে নেমে আসবে এবং সেটা স্বাভাবিকভাবেই তিস্তার মাধ্যমে প্রবাহ হয়ে ব্রহ্মপুত্রের মাধ্যমে সমুদ্রে চলে যাবে। এছাড়া বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানি হ্রাস পেয়েছে। আনোয়ারপুর ও বিশ্বম্বরপুর উপজেলার বিভিন্ন সড়ক থেকে পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে যান চলাচল। সাদ ইসলাম শামস, এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি। পেয়েছে একটু পর সাথে ফিরে এলাম বিরতির পর। আর আপনারা দেখছেন এখন সন্ধ্যা। অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলার যে দশা ছিল তা এখনো চলমান, এমন অভিযোগ করেছেন ওই সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের সমালোচনা করে তিনি বলেন, জুলাইয়ের নারীরা এখনো হারিয়ে যায়নি। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির নারী সমাবেশে কথা বলেন তিনি। নারীরাই ছিল জুলাই অভ্যুত্থানের বৈধতা, এমন কৃতজ্ঞতা স্বীকার করে নাহিদ ইসলাম আক্ষেপ করেন, যেসব নারীরা এখন সাইবার বুলিং এর শিকার হচ্ছেন
অনুষ্ঠানে অভ্যুত্থানের সম্মুখ সারির নারীরা তাদের অভিযোগ অভিমান তুলে ধরেন। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাইকে ভুলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি এবং 1-2টার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পথসভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, গণ অভ্যুত্থানের পর জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। তার দাবি, জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয় বরং পুরো শাসন ব্যবস্থার সংস্কার চেয়েছিল। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বন্যা দুর্গতদের সহায়তা, শিক্ষা খাতের সংকট এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে তরুণ নেতৃত্বকে সামনে আনারও আহ্বান জানান তিনি। অন্যদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সংবিধান সংস্কারের দাবি জানান। এই বিএনপি সরকার এসে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে, গণভোটের বিপক্ষে গিয়ে তারা এমন এক ধরনের অবস্থান নিয়েছে যে অবস্থান সরাসরি আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী। আপনি নির্বাচনের পূর্বে এক কথা বলবেন, নির্বাচন পরবর্তী আরেক কথা বলবেন। একে আমরা বলি বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট প্রতারণা, আর এই প্রতারণার আশ্রয় নিয়েছে বাংলাদেশের আমাদের একটি নন্দিত জনগোষ্ঠী, সেই দলটির নাম হলো বিএনপি। প্রধানমন্ত্রীর সময় পাওয়া সাপেক্ষে 5 আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খুব শীঘ্রই আমরা শুরু করব। এটা আমাদের তাগিদে, বর্তমান সময়ের দাবিতে এবং জনগণের দাবিতে। কারণ যদি আমরা জুলাই জাদুঘরটাকে, যাদের স্মৃতি উদ্দেশ্যে জাদুঘর করা হয়েছে, সেটাকে আমরাই চাইব যে দ্রুত এটাকে খুলে আমরা মানুষকে, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যারা আসবে তারা এটা দেখবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে, তার অনুমতি নিয়ে আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। এখন সন্ধ্যায় নিচ্ছে আর একটা বিরতি। একটু পর সাথে বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন এই মুহূর্তে সংসদের সামনের কি পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন? উজ্জ্বল, সকাল থেকে যে দাবিটি ছিল মূলত এক দফা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটি এই সন্ধ্যা পেরিয়ে সেটি এখন 3 দফায় গিয়ে দাঁড়িয়েছে। প্রথম দফা হিসেবে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেটি আবারও উল্লেখ করছেন। একই সঙ্গে তারা মনে করছেন যে এই পরীক্ষাটি মূলত দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই সকল পরীক্ষাগুলো আবারও নিয়ে নিতে হবে এমন দাবি যেমন আছে। একই সঙ্গে তারা দাবি করছেন যে পরীক্ষার প্রশ্নগুলোতে সহজবোধ্য কিংবা সহজ পাঠ্য এমনভাবে তো প্রণয়ন করা হয়। এমন 3টি দাবি নিয়েই শিক্ষার্থীরা সন্ধ্যা নাগাদ এখান থেকে যে অবস্থান করছিলেন সেটি এখনও অবস্থান জারি রেখেছেন। আমরা মূলত সংসদ ভবনের যে মানিক মিয়ার যে গেটটি রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছি। এখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনও এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে বিক্ষোভ ঠিক বলবো না, একমাত্র তারা অবস্থানটি চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এখানে
সংসদের এই গেটটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড স্থাপন করা হয়েছে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং তারা শুরুর দিকে তারা মূলত রাস্তা অবরোধের একটি বিষয় ছিল, যদিও এই মুহূর্তে সড়কে যান চলাচল সেটি এখন স্বাভাবিক রয়েছে এবং গেট অভিমুখেই মূলত শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবিটি বারবারই উল্লেখ করা হচ্ছে। তারা মনে করছিলেন যে যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি বৈঠক সেটি হয়েছিল, সেটি থেকেই হয়তোবা একটি ফলাফল আসবে সেটি মনে করা হচ্ছিল। তবে সেই তাদের কাঙ্ক্ষিত যে চাহিদা বা কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেই অনুযায়ী ফলাফল না আসায় তারা তাদের এই অবস্থান এখনও চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের শেষ মুহূর্তে কি হয় সেটি জানার জন্য আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে সেগুলোই জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 1 জন এবং হামের উপসর্গে মারা গেছেন আরও 6 জন। অন্যদিকে সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 122 জন আর সন্দেহজনক রোগী 868 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 13,735 এবং সন্দেহজনক রোগী 1,13,244 জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,979 জন। একই সময়ে নতুন করে 329 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 28। এখন সন্ধ্যার সময় হলো আরেকটি বিরতির। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সন্ধ্যার সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুলতানা স্বর্ণা। থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার নেপালের নিজেদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জেনজিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। 2 আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভের রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত গেল সপ্তাহে অবৈধ পার্কিংয়ের অভিযোগে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পর্যায়ে নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং চালক গণেশ নেপালি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। এছাড়াও 3 দিনে 3 যুবক শরীরে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টার পর 2 জন মারা যান। এর আগে শনিবার বন্যা কবলিত বস্তিবাসীদের প্রতি সংহতি জানাতে একটি হোল্ডিং সেন্টারে গেলে জেনজি আন্দোলনের সক্রিয় কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আর এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।